আমার প্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী এবং সুপ্রিয় দর্শক বন্ধুরা, তোমাদেরকে আদর্শ ক্লাসরুমে আরেকবার স্বাগত। আজকের যে আলোচনার বিষয় সেটা তোমাদের কাছে একেবারে খুবই দুরূহ একটা টপিক, সেটা হলো বাংলা ভাষা তত্ত্বের আলোচনা। একাদশ শ্রেণীর বাংলা ভাষা তত্ত্বের আলোচনা, যেখানে বিশ্বের ভাষা ও ভাষা পরিবার আর তার সঙ্গে আমাদের বাংলা ভাষার উদ্ভব ও তার বিকাশকে তুলে ধরা হয়েছে। আজকের যে আলোচনার বিষয়, সেই আলোচনার বিষয় হলো বিশ্বের ভাষা ও ভাষা পরিবার। প্রথমে রয়েছে এর একেবারে নিগুড় স্পষ্ট একটা পরিষ্কার ধারণা, এবং তারপরেই রয়েছে টাইমারের সঙ্গে তোমাদের এমসিকিউ নিয়ে আলোচনা। ক্লাসটা মনোযোগ সহকারে দেখতে থাকো। আশা করি যে টপিকটা তোমাদের কাছে খুবই দুরূহ, আজ থেকে সেটা সহজ হতে চলেছে। চলো দেরি না করে শুরু করা যাক আজকের বিশ্বের ভাষা ও ভাষা পরিবারের সম্পূর্ণ আলোচনা। আমরা চলে এসেছি বিশ্বের ভাষা ও ভাষা পরিবার নিয়ে একটা সুদৃঢ় সম্পূর্ণ আলোচনা করার জন্য। এই ভাষা সম্পর্কে বলতে গেলেই প্রথমেই যে কথা উঠে আসে, আমাদের ভারতবর্ষ সম্পর্কে একটা কথা প্রচলিত আছে, নানা ভাষা নানা মত নানা পরিধান, বিভেদের মাঝে দেখো মিলন মহান। অর্থাৎ ভারতবর্ষ নাকি বিভিন্ন ভাষার সমন্বয়ে গঠিত একটি দেশ। ভারতবর্ষের ভাষা সম্পর্কে যদি আমরা জানি, ভারতবর্ষে আমরা বাঙালি, আমরা বাংলা ভাষায় কথা বলি, কিন্তু ভারতবর্ষের ভাষা নিয়ে যদি আমরা আলোচনা করতে যাই তখনই আমরা অবাক হয়ে যাই যে ভারতবর্ষের এত রকমের ভাষা আছে। আমরা কিছু ভাষা বলতে পারি, কিছু ভাষা বলতে পারি না, কিছু ভাষা জানতে পারি, কিছু ভাষা জানতে পারি না, এরকম বহু ভাষা রয়েছে। তাহলে যখন বিশ্বের ভাষা ও ভাষা পরিবার নিয়ে আলোচনা করব, তার পরিমাণটা যে কতটা হতে পারে তার ধারণা তুমি একটু শুধু কল্পনা করো। সেই ভাষার যে পরিমাণটা, সেই ভাষার পরিমাণটা কত সংখ্যায় হতে পারে। চলো এরপর আলোচনায় আমরা দেখি বিশ্বের ভাষা এবং ভাষা পরিবার অসংখ্য, সেটা কি গোনা যায়, সেটা কি সংখ্যা দ্বারা নির্দিষ্ট করা যায়, সেটাই আমরা দেখব। চলো আলোচনা শুরু করা যাক। দেখো, প্রথম স্লাইডে তোমরা দেখতে পাচ্ছ পৃথিবীর অসংখ্য ভাষা। অর্থাৎ যদি আমরা বলি যে হ্যাঁ সম্পূর্ণভাবে পৃথিবীর ভাষাকে আমরা গুনে ফেলেছি, সেটা কোনো মতেই সম্ভব নয়। পৃথিবীর সেই অসংখ্য ভাষা, যাদের কিছু চেনা কিছু অচেনা, সমস্তকে চেনা সম্ভব নয়। ভাষাবিজ্ঞানীদের মতে, অর্থাৎ ভাষাবিজ্ঞানীরা বহু গবেষণার ফলে 1003 ভাষা ও সেসব ভাষার অসংখ্য বৈচিত্র্য লক্ষ্য করেছেন। বিশ্বের অসংখ্য ভাষা নিয়ে আলোচনাটা শুরু হয়েছিল কখন? দেখো, ষোড়শ শতাব্দী। পৃথিবীর যে বিভিন্ন রকম ভাষা, অসংখ্য ভাষা, সেই অসংখ্য ভাষা নিয়ে যে আলোচনা, সেটাও যে একটা কোনো টপিক হতে পারে, সেটা শুরু হয়েছিল ষোড়শ শতাব্দীতে। শুরু করেছিলেন কারা? রোমান ক্যাথলিক মিশনারিরা। এই ভাষা নিয়ে যে একটা গবেষণা প্রথম সূচনা করেছিল রোমান ক্যাথলিকরা। তারা কি চেষ্টা করেছিলেন? প্রথম চেষ্টা করেছিলেন এক ভাষার সঙ্গে আরেক ভাষার কোনো সম্পর্ক আছে কিনা তা নির্ণয়ের। প্রথম প্রচেষ্টা দেখা গেল রোমান ক্যাথলিকদের দ্বারা। তারপরে দেখো সুদীর্ঘ একটা গবেষণা, সেই গবেষণা করলেন কে? জার্মান পণ্ডিত শ্লোৎস ও ফরাসি ভাষাবিদ ক্যারদু। ইনারা প্রচুর গবেষণা করলেন, এবং তার সঙ্গে 1786 খ্রিস্টাব্দে উইলিয়াম জোন্স সংস্কৃত, গ্রিক, ল্যাটিন, জার্মানি ভাষা গোষ্ঠীর মধ্যে যে গভীর সাদৃশ্য রয়েছে সেটা এনারা লক্ষ্য করলেন। এরপরে সমস্যা হচ্ছে, পৃথিবীর এতগুলো ভাষা কি পদ্ধতিতে তারা শ্রেণীবিভাগ করবে? অর্থাৎ একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য অনুযায়ী বর্গীকরণ বা শ্রেণীবিভাগ করার জন্য 6টা পদ্ধতি তারা প্রথমে বের করেছিল। একটা হচ্ছে ভাষার রূপতাত্ত্বিক আকৃতি অনুযায়ী শ্রেণীবিভাগ, দ্বিতীয় হলো গোত্র বা বংশ অনুযায়ী শ্রেণীবিভাগ, তৃতীয় হলো মহাদেশ অনুযায়ী বিভাগ, চতুর্থ দেশভিত্তিক বিভাগ, এবং পঞ্চম হচ্ছে ধর্মীয় শ্রেণীবিভাগ, ও ষষ্ঠ হচ্ছে কালগত শ্রেণীবিভাগ। তো তাহলে দেখো, পৃথিবীর অসংখ্য ভাষাগুলোকে 6টা পদ্ধতি অনুযায়ী তারা শ্রেণীবদ্ধ করতে চাইল বা ভাঙতে চাইল। কিন্তু সমস্যা হলো, এই 6 রকম পদ্ধতির মধ্যে মহাদেশ বা দেশভিত্তিক সমস্যা হলো যে একই ভাষা বিভিন্ন দেশে, এমনকি মহাদেশে ছড়িয়ে থাকতে পারে। তাহলে যদি একই ভাষা বিভিন্ন দেশে ছড়াতে পারে, তাহলে যদি একটা দেশের মধ্যে সীমাবদ্ধ করে দেওয়া হয় বা একটা মহাদেশের মধ্যে সীমাবদ্ধ করে দেওয়া হয়, তাহলে সেটা একটা সমস্যা। ফলে এই পদ্ধতিটাকেও কিন্তু
ভাষাবিজ্ঞানীরা মেনে নিতে পারলেন না, তাই মহাদেশ এবং দেশ এই দুটো শ্রেণীবিভাগকে তারা বাদ দিলেন, যে এইভাবে কিন্তু শ্রেণীবিভাগ করা সম্ভব নয়। 6টা পদ্ধতি তারা নিয়ে এসেছিলেন, কিন্তু দুটো পদ্ধতি বাদ চলে গেল প্রথমেই। তারপরে দেখো ধর্মীয় শ্রেণীবিভাগ, সম্ভব নয় ধর্মকে ভিত্তি করে বর্গীকরণ, কারণ আমরা লক্ষ্য করি এক ধর্মের মানুষ শুধু একটা ভাষা ব্যবহার করে না, সেই ভাষাটাই অন্য ধর্মের মানুষও ব্যবহার করে, তাহলে ধর্মীয় শ্রেণীবিভাগও বাদ পড়ল। এবং আরেকটা হলো কালগত শ্রেণীবিভাগ, যেহেতু সময়ের সঙ্গে সঙ্গে ভাষা পাল্টায়, তাই কালগতভাবেও কিন্তু ভাষাকে বর্গীকরণ করা সম্ভব নয়। ফলে কালগত শ্রেণীবিভাগও যে বর্গীকরণ পদ্ধতি, সে বর্গীকরণ পদ্ধতি থেকে বাদ পড়লো। তাহলে দুটো পদ্ধতি আমরা এখান থেকে 6টা পদ্ধতির মধ্যে দুটো পদ্ধতি রইল, যে পদ্ধতি দুটোর নাম হলো ভাষার রূপতত্ত্বগত শ্রেণীবিভাগ এবং দ্বিতীয় হচ্ছে গোত্র বা বংশানুযায়ী শ্রেণীবিভাগ। তাহলে এই দুটো শ্রেণীবিভাগকে আমরা এরপরে বিশ্বের ভাষা ও পরিবারের আলোচনায় দেখব। প্রথম দুটো পদ্ধতি, একটা হচ্ছে ভাষার রূপতাত্ত্বিক বা আকৃতি অনুযায়ী শ্রেণীবিভাগ এবং দ্বিতীয় হলো ভাষার গোত্র বা বংশ অনুযায়ী শ্রেণীবিভাগ। এই দুটো শ্রেণীবিভাগ 6টা পদ্ধতি থাকলে তাহলে আমাদের আলোচনা বা আমাদের সিলেবাস কতটা বেশি বড় হতে পারত। এর শ্রেণীবিভাগগুলো যদি আমরা আলোচনা করি, সেই শ্রেণীবিভাগ আলোচনা করলেও কিন্তু আমাদের চোখ কপালে উঠবে, কারণ এর যে ভাগগুলো, সেই ভাগগুলো নিয়েই আমরা আলোচনা করব। চলো দেখে নিই সেই আলোচনাগুলো কতটা বড় হলেও আমরা একেবারে পরিষ্কারভাবে স্পষ্টভাবে বুঝবো একের পর এক ভাগগুলো। চলো তাহলে প্রথম ভাগ আমরা আলোচনা করি, যে ভাগের নাম হলো ভাষার রূপতত্ত্ব বা আকৃতি অনুযায়ী শ্রেণীবিভাগ। ভাষার রূপতত্ত্ব বা আকৃতি অনুযায়ী শ্রেণীবিভাগ কী, সেটা প্রথমে আমরা দেখে নিই। ভাষার মধ্যে থাকে বাক্য ও শব্দ। আমরা যখন কোনো একটা ভাষার আদান প্রদান করি, তখন এই বাক্য এবং শব্দের দ্বারাই করে থাকি। সেই বাক্য বা শব্দকে বিশ্লেষণ অনুযায়ী যে শ্রেণীবিভাগ, তার মধ্যে অন্তর্গত বাক্য এবং শব্দকে বিশ্লেষণ করব এবং সেই অনুযায়ী যে শ্রেণীবিভাগ, তাকে আমরা রূপতাত্ত্বিক শ্রেণীবিভাগ বলতে পারি। আমরা আমাদের ভাষা থেকে জেনেছি যে শব্দের সঙ্গে জুড়ে থাকে উপসর্গ, প্রত্যয়, বিভক্তি, বাক্যের মধ্যে ক্রিয়া। ক্লাস 10-এ তোমরা পড়ে এসেছো, ক্লাস 9-এ পড়ে এসেছো উপসর্গ, পরা, অপশমনী, অবর্ণনী, দুর্বি, এগুলো উপসর্গ। প্রত্যয়, অন প্রত্যয় পড়েছ, অপ্রত্যয় পড়েছ, তি প্রত্যয় পড়েছ, গমন, চলন, ভক্তি, এই রকম শব্দগুলো পেয়েছো। বিভক্তি পেয়েছো, দেখবে কারক নির্ণয়ের সময় বিভক্তি একটা গুরুত্বপূর্ণ উপাদান ছিল। 7টা কি 8টা বিভক্তি রয়েছে, এ, কে, তে, র, এর, এগুলো সমস্ত শব্দ বা বাক্য বিশ্লেষণ করলে পাই। বাক্যের মধ্যে ক্রিয়া এবং অন্যান্য শব্দগুলোর সঙ্গে এক সম্পর্কে উন্নীত থাকে। এই যে রূপ, ভাষার এই রূপকে বলা হয় রূপতাত্ত্বিক আকৃতি অনুযায়ী শ্রেণীবিভাগ। ভাষার রূপতত্ত্ব অনুযায়ী শ্রেণীবিভাগ আমরা দেখে নিচ্ছি। দেখো এরপরে এর যে ভাগ রয়েছে, সেই ভাগগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথম যে ভাগ সেটা হলো সমবায়ী, অর্থাৎ ভাষার রূপতত্ত্ব অনুযায়ী ভাষাকে আমরা সমবায়ী একটা বর্গ বলতে পারি, আর দ্বিতীয় হচ্ছে অসমবায়ী বর্গ। সমবায়ী বর্গকে আবার 3টে ভাগে ভাগ করা হচ্ছে, সেটা হলো এক মুক্তান্বয়ী বর্গ, অত্যন্বয়ী বর্গ এবং সমন্বয়ী বর্গ। সমস্ত এই বর্গগুলো জানলেই আমাদের ভাষার রূপতত্ত্ব অনুযায়ী শ্রেণীবিভাগটা স্পষ্ট হবে। চলো প্রথমে আমরা জেনে নিই সমবায়ী বর্গ কি। যে সকল ভাষার বাক্যের অন্তর্গত পদ বিভক্তি বা প্রত্যয় যোগে গঠিত হবে এবং সেই বিভক্তি এবং প্রত্যয়গুলোকে যদি আমরা আলাদা করি, সে আলাদা করে দিলেও তার অর্থ বজায় রাখতে পারে, তাকে আমরা বলি সমবায়ী বা জৈব সম্বন্ধযুক্ত ভাষা। যেমন হচ্ছে কি ভাষা রয়েছে, দেখো সমবায়ী ভাষার মধ্যে তুর্কি, এস্কিমোদের ভাষা, আমরা যে ভাষায় কথা বলি সেই বাংলা ভাষা, ইংরেজি ভাষা, এই সমস্তগুলোই হচ্ছে সমবায়ী ভাষা। উদাহরণের সাহায্যে আমরা বিভক্তি উপসর্গগুলো বোঝার চেষ্টা করি। দেখো প্রতিদিন নিজের লক্ষ্যে অটল থাকো, একটা বাক্য, সে প্রতিদিনের মধ্যে দেখো এখানে উপসর্গহীনভাবে দেখানো হয়েছে, তাহলে প্রতি এখানে উপসর্গ পেলাম। এখানে নিজের, দেখো এর বিভক্তিকে হাটিয়ে নিজ আমরা এই শব্দটা ব্যবহার করি। লক্ষ্যে, দেখো লক্ষ্যে এ বিভক্তি বাদ দিলে লক্ষ্য শব্দটার কিন্তু অস্তিত্ব থাকে। অটল শূন্য বিভক্তি আছে, থাকো, দেখো সেটা থাক ধাতু, সেটাও ক্রিয়াপদের একটা মূল অংশ, প্রত্যেকেরই অর্থ বজায় থাকছে, তাই এগুলো সমস্তই একটা সমবায়ী ভাষার উদাহরণ। সমবায়ী ভাষাকে 3 ভাগে ভাগ করা হয়, যথা প্রথম ভাগ হলো মুক্তান্বয়ী,
যে সমবায়ী ভাষার পদসমূহ বিভক্তি প্রত্যয়যোগে গঠিত হয়, বিভক্ত প্রত্যয়যোগে গঠিত হলো, ঠিক আছে, শব্দের উপাদানগুলিকে পৃথক করলেও স্বতন্ত্র অর্থ বজায় থাকে। অর্থাৎ ঠিক আগে যে স্ক্রিনে উদাহরণ ছিল সেটাই, শব্দের উপাদানগুলিকে পৃথক করলেও স্বতন্ত্র অর্থ বজায় থাকে এবং স্বাধীনভাবে যে কোনো পদ গঠনে ব্যবহৃত হয়, সেই সব ভাষাকে মুক্তান্বয়ী বা যৌগিক সমন্বয়ী ভাষা বলে। যেমন হচ্ছে তুর্কি। এছাড়াও এই মুক্তান্বয়ী পর্যায়ের ভাষায় আমরা কোথায় কোথায় লক্ষ্য করি, দেখো আফ্রিকার সোয়াহিলি এই মুক্তান্বয়ী পর্বের অন্তর্গত। আফ্রিকার বান্টু ভাষা গোষ্ঠী, উরাল, আলতাই, এছাড়াও দ্রাবিড় গোষ্ঠীর ভাষাও কিন্তু মুক্তান্বয়ী পর্বের অন্তর্গত। সমস্তগুলোই তোমাদের শর্ট কোশ্চেন হতে পারে, মাথায় রাখবে। প্রশান্ত ভারত মহাসাগরীয় অঞ্চলে বিভিন্ন ভাষা মুক্তান্বয়ী বর্গের কয়েকটি উপবর্গ। এতগুলো মুক্তান্বয়ী পর্বের ভাষা আমরা পাচ্ছি: তুর্কি, আফ্রিকার সোয়াহিলি, আফ্রিকার বান্টু ভাষাগোষ্ঠী, উরাল, আলতাই, দ্রাবিড় ভাষাগোষ্ঠী, প্রশান্ত ভারত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন যে ভাষা, সমস্তগুলোই কিন্তু মুক্তান্বয়ী পর্বের অন্তর্গত। তাহলে এই গেল সমবায়ী ভাষার 3 ভাগের 1 ভাগ। সমবায়ী ভাষার দ্বিতীয় যে ভাগ সেটা হলো অত্যান্বয়ী। সংজ্ঞাটা আমরা দেখে নিই। বাক্যের বাইরে শব্দের কোনো স্বাধীন সত্তাই নেই, শুধু কিছু অসম্পূর্ণ ভাবের বাহক মাত্র। অর্থাৎ একটা বাক্যের মধ্যে যদি কোনো আমরা শব্দ দেখি, সেই শব্দগুলোর খুব সুন্দর অস্তিত্ব রয়েছে, কিন্তু সেই বাক্য থেকে যদি তাকে আলাদা করে দেওয়া হয় তাহলে সেটা অসম্পূর্ণ ভাব প্রকাশ করবে। এক্ষেত্রে শব্দ বা পদ নয়, বাক্য হলে যেন বাগধারার নিম্নতম অংশ, তাকে অত্যান্বয়ী ভাষা বলে। অর্থাৎ যে শব্দটা যতক্ষণ সে বাক্যের মধ্যে রয়েছে সে ততক্ষণ তার সত্তা আছে, কিন্তু তাকে যদি বাদ দিয়ে দেওয়া হয় বাক্য থেকে তাহলে সেটা অসম্পূর্ণ ভাব প্রকাশ করবে। যেমন একটা উদাহরণ আমরা দেখি, দেখো, অ্যালিউসারিয়ার্টর শুয়ারপোক, যার অর্থ হলো সে তাড়াতাড়ি মাছ ধরতে যাচ্ছে, কিন্তু যখন একে তুমি এটা একটা বাক্য হচ্ছে সে তাড়াতাড়ি মাছ ধরতে যাচ্ছে, কিন্তু যখন অ্যালিউসারি তাকে বলা হচ্ছে মাছ ধরা। দেখো, এটা বাক্যের বাইরে তুমি যদি বলো মাছ ধরা, এর কোনো অস্তিত্ব সেই রকম নেই, একটা অসম্পূর্ণ ভাব প্রকাশ করছে। প্লাস যদি এখানে দেখো পিয়ারটর, তাহলে কাজে নিযুক্ত হওয়া, সেটাও একটা অসম্পূর্ণ ভাব প্রকাশ করছে। শুয়ার পক্ষে তাড়াতাড়ি যাচ্ছে, এটা অসম্পূর্ণ ভাবের বাহক। কিন্তু যখন এগুলো একসঙ্গে যুক্ত হচ্ছে তখন সেটা সৃষ্টি করছে কি, অ্যালিউসারিয়ার্টর শুয়ারপোক, তখন কিন্তু একটা বাক্যের অস্তিত্ব প্রকাশ পাচ্ছে। এই রকম ভাষা কাদের রয়েছে? এস্কিমোদের। এস্কিমোদের যে ভাষা, সেই ভাষা হলো অত্যান্বয়ী বর্গের অন্তর্গত। এরপরে দেখো সমবায়ী ভাষার যে 3টে ভাগ, সেই 3টে ভাগের একেবারে শেষ ভাগ সেটা হলো সমন্বয়ী বর্গ। বর্তমান পৃথিবীর অধিকাংশ প্রধান ভাষাতে প্রত্যয়, বিভক্তি, উপসর্গ প্রভৃতি সম্পর্ক জ্ঞাপক চিহ্নগুলি এমনভাবে শব্দের সঙ্গে যুক্ত হয়ে থাকে যে তাদের পৃথক সত্তাকে স্পষ্টভাবে চেনাই যায় না। এটা আমরা বাংলা ভাষায় দেখে থাকি। এমনভাবে যুক্ত থাকে প্রত্যয়, বিভক্তি, সেটা যে আলাদা একটা বৈশিষ্ট্য, শব্দের বা পদের একটা আলাদা বৈশিষ্ট্য, সেটা স্পষ্ট করে চেনাই যায় না। এই ধরনের ভাষাকে বলা হয় সমন্বয়ী ভাষা। একসঙ্গে একেবারে দৃঢ়ভাবে লেগে থাকে এই বিভক্তি, প্রত্যয় বা উপসর্গগুলো, সেগুলোকেই বলা হচ্ছে সমন্বয়ী ভাষা। সেই সমন্বয়ী ভাষার মধ্যে কি কি আসছে দেখো, সংস্কৃত, বাংলা, ইংরেজি, লাতিন। তাহলে ভাষার রূপতত্ত্ব আলোচনায় আমরা দেখো প্রথম ভাগ পেয়েছি সমবায়ী ভাষা। সে সমবায়ী 3টে ভাগ আমরা দেখলাম, একটা হলো মুক্তান্বয়ী, আর একটা হলো অত্যান্বয়ী, এবং শেষ ভাগ হলো সমন্বয়ী। এরপরে দেখো রূপতত্ত্বগত যে শ্রেণী বিভাগ, তার দ্বিতীয় ভাগটা ছিল অসমবায়ী বা অনন্বয়ী। সেই অনন্বয়ী বর্গ কাকে বলে সেটা আমরা জেনে নিই। দেখো, পৃথিবীর এক শ্রেণীর ভাষায় বাক্যের অন্তর্গত শব্দগুলির মধ্যে পারস্পরিক সম্পর্ক জ্ঞাপক কোনো উপসর্গ, প্রত্যয়, বিভক্তি চিহ্ন যুক্ত হয় না। যেমন সমবায়ীতে উপসর্গ, প্রত্যয়, বিভক্তি যুক্ত থাকে, ঠিক তার উল্টো হচ্ছে অসমবায়ী। এগুলোর মধ্যে উপসর্গ, প্রত্যয়, বিভক্তি যুক্ত হয় না এবং শব্দগুলি যেন পরস্পর বিচ্ছিন্ন অবস্থায় থাকে। তাই এই ভাষাগুলোকে অসমবায়ী। বুঝতেই পারছো, একসঙ্গে থাকে না, বিচ্ছিন্ন অবস্থায় থাকে, তার জন্য এর নাম হলো অসমবায়ী। অর্থাৎ সমবায়ীর ঠিক বিপরীত বা অনন্বয়ী বলা যেতে পারে, বা তার সঙ্গে জৈব বন্ধনহীন ভাষা বলা যেতে পারে। সেই রকম একটা ভাষা হলো কি না, চীনা ভাষা। চীনা ভাষাতে কোনো উপসর্গ, প্রত্যয়, বিভক্তি যুক্ত হয় না এবং পরস্পর বিচ্ছিন্ন অবস্থায় থাকে। সেই চীনা ভাষা থেকে আগত ভারতে একটা
ভাষা লক্ষ্য করা যায়, যেটা সাধারণত রাভা, মেচ এই রকম জনজাতিরা ব্যবহার করে, সেটা হলো ভোট চীনা ভাষা। এগুলো নিয়ে পরে আমরা আলোচনা করব। এই গেল রূপতত্ত্বগত শ্রেণীবিভাগ। এই ছিল একটা সম্পূর্ণ আলোচনা প্রাথমিক পর্বের। বিশ্বের অসংখ্য ভাষাকে যে ভাগ করা হয়েছিল 6 রকমের পদ্ধতি, তার মধ্যে 4টে পদ্ধতি কার্যকরী হয়নি, 2টো পদ্ধতি কার্যকরী হয়েছিল। একটা হচ্ছে রূপতত্ত্বগত শ্রেণীবিভাগ আর একটা হলো বংশ বা গোত্র অনুযায়ী শ্রেণীবিভাগ। তাহলে আজকের আলোচনা হলো রূপতত্ত্বগত শ্রেণীবিভাগ নিয়ে, পরের দিনের আলোচনা হবে বংশ বা গোত্র অনুযায়ী শ্রেণীবিভাগ। রূপতত্ত্বগত শ্রেণীবিভাগে যে তোমাদের প্রশ্ন আসতে পারে, এমসিকিউ প্রশ্ন, সেই এমসিকিউ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা যাক এখন। যদি এই ক্লাসের আলোচনাটা ঠিকঠাক করে শুনেছো তাহলে তোমরা এমসিকিউগুলো অবশ্যই পারবে। প্রথম প্রশ্ন, পৃথিবীর বিভিন্ন ভাষার মধ্যে কোনো সম্পর্ক আছে কি না এই বিষয়ে প্রারম্ভিক চিন্তা করেছিলেন? ক. রোমান ক্যাথলিক মিশনারিরা, খ. ফরাসি গ্রন্থাগারিকরা, গ. এল এল জামেনহফ, ঘ. মার্টিন স্লেয়ার। সঠিক উত্তর ক. রোমান ক্যাথলিক মিশনারিরা। পরের প্রশ্ন, বিশ্বের ভাষাগুলির মধ্যে পারস্পরিক কোনো সম্পর্ক আছে কিনা এ বিষয়ে ভাবনা চিন্তা শুরু হয়? ক. দ্বাদশ শতাব্দীতে, খ. ষোড়শ শতাব্দীতে, গ. ত্রয়োদশ শতাব্দীতে, ঘ. ঊনবিংশ শতাব্দীতে। সঠিক উত্তর খ. ষোড়শ শতাব্দীতে। সংস্কৃত ভাষার সঙ্গে ইউরোপীয় কয়েকটি ভাষার সাদৃশ্য খুঁজেছিলেন যে জার্মান পণ্ডিত তিনি হলেন? ক. জন মার্সম্যান, খ. হাইনরিখ স্টাইনার, গ. শুলেৎস, ঘ. নরবার্ট স্টাইনার। সঠিক উত্তর গ. শুলেৎস। 1786 খ্রিস্টাব্দে কলকাতার রয়্যাল সোসাইটির অধিবেশনে যিনি সংস্কৃত, গ্রিক, ল্যাতিন ও জার্মানিক গোষ্ঠীর ভাষাগুলির মধ্যে গভীর মিলের কথা বলেছিলেন তিনি হলেন? ক. ড্যানিয়েল জোন্স, খ. মার্টিন স্লেয়ার, গ. শার্ল বোদলেয়ার, ঘ. উইলিয়াম জোন্স। সঠিক উত্তর ঘ. উইলিয়াম জোন্স। পরের প্রশ্ন, পৃথিবীতে ভাষার বর্গীকরণের কত রকমের পদ্ধতি সাধারণভাবে উঠে আসে? ক. 16 রকমের, খ. 18 রকমের, গ. 6 রকমের, ঘ. 12 রকমের। সঠিক উত্তর 6 রকম। পরের প্রশ্ন অর্থাৎ 6 নম্বরের প্রশ্ন, পৃথিবীর ভাষাগুলির বর্গীকরণে কোন কোন দিক দিয়ে সীমাবদ্ধ আছে? ক. দেশকাল ধর্ম, খ. গোত্র মহাদেশ ধর্ম, গ. ধর্মগোত্র দেশ, ঘ. গোত্র ধর্মকাল। সঠিক উত্তর ক অপশান, দেশকাল ধর্ম। 7 নম্বর প্রশ্ন, ভাষার মধ্যে বাক্য ও শব্দের বিশ্লেষণ করে সেই অনুযায়ী যে শ্রেণীবিভাগ করা হয় তাকে বলে ভাষার? ক. গোত্র অনুযায়ী শ্রেণীবিভাগ, খ. ধর্ম অনুযায়ী শ্রেণীবিভাগ, গ. রূপতাত্ত্বিক শ্রেণীবিভাগ, ঘ. কালগত শ্রেণীবিভাগ। সঠিক উত্তর গ. রূপতাত্ত্বিক শ্রেণীবিভাগ। 8 নম্বর প্রশ্ন, পৃথিবীতে এমন অনেক ভাষা আছে যেসব ভাষায় শব্দের সঙ্গে কোনো উপসর্গ, প্রত্যয়, বিভক্তি যুক্ত থাকে না। এমন একটি ভাষা হলো? ক. চীনা ভাষা, খ. তুর্কি ভাষা, গ. বাংলা ভাষা, ঘ. ইংরেজি ভাষা। সঠিক উত্তর হলো ক. চীনা ভাষা। পরের প্রশ্ন, উপসর্গ, প্রত্যয়, বিভক্তিবিহীন ভারতীয় ভাষা হলো? ক. ভোটচীনা, খ. পাঞ্জাবি, গ. হিন্দি, ঘ. গুজরাটি। সঠিক উত্তর ক. ভোটচীনা। পরের প্রশ্ন, একটি অসমবায়ী ভাষার উদাহরণ হলো? ক. চীনা ভাষা, খ. তুর্কি ভাষা, গ. এস্কিমোদের ভাষা, ঘ. ইংরেজি ভাষা। সঠিক উত্তর ক. চীনা ভাষা। 11 নম্বর প্রশ্ন, মুক্তান্বয়ী বর্গের একটি ভাষা হলো? মিসমি, খ. তুর্কি, গ. বাংলা, ঘ. ইংরেজি। মুক্তান্বয়ী বর্গের অন্তর্গত। সঠিক উত্তর খ. তুর্কি। পরের প্রশ্ন, আফ্রিকার সোয়াহিলি ভাষা যে বর্গের অন্তর্গত তা হলো? ক. অনন্বয়ী, খ. সমন্বয়ী, গ. অত্যান্বয়ী, ঘ. মুক্তান্বয়ী। সঠিক উত্তর ঘ. মুক্তান্বয়ী বর্গের অন্তর্গত। ভারতের দ্রাবিড় গোষ্ঠীর ভাষা যে বর্গের অন্তর্গত তা হলো? ক. অনন্বয়ী, খ. সমন্বয়ী, গ. অত্যান্বয়ী, ঘ. মুক্তান্বয়ী। সঠিক উত্তর ঘ. মুক্তান্বয়ী।
নম্বর প্রশ্ন, আফ্রিকার বান্টু ভাষাগোষ্ঠী উরাল, আলতাই, প্রশান্ত ভারত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন ভাষা যে বর্গের অন্তর্গত তা হলো ক মুক্তান্বয়ী, খ অনন্বয়ী, গ সমন্বয়ী, ঘ অত্যান্বয়ী। সঠিক উত্তর মুক্তান্বয়ী বর্গ। পরের প্রশ্ন, এমন ভাষা আছে যেখানে বাক্যের বাইরে শব্দের স্বাধীন কোনো সত্তাই নেই, শুধু কিছু অসম্পূর্ণ ভাবের বাহক মাত্র, এই ভাষা যে বর্গের অন্তর্গত তা হলো ক মুক্তান্বয়ী, খ অনন্বয়ী, গ সমন্বয়ী, ঘ অত্যান্বয়ী। সঠিক উত্তর অত্যান্বয়ী বর্গ। অত্যান্বয়ী বর্গের ভাষাটি হলো ক ইংরেজি, খ বাংলা, গ এস্কিমোদের ভাষা, ঘ তুর্কি ভাষা। সঠিক উত্তর এস্কিমোদের ভাষা। 17 নম্বর প্রশ্ন, যে ভাষায় প্রত্যয়, বিভক্তি, উপসর্গ প্রভৃতি সম্পর্ক জ্ঞাপক চিহ্নগুলি এমনভাবে শব্দের সঙ্গে যুক্ত হয় যে আলাদা অস্তিত্ব থাকে না, সেই ধরনের ভাষা যে বর্গের অন্তর্গত তা হলো ক সমন্বয়ী বর্গ, খ অনন্বয়ী বর্গ, গ মুক্তান্বয়ী বর্গ, ঘ অত্যান্বয়ী বর্গ। সঠিক উত্তর খ সমন্বয়ী বর্গ। পরের প্রশ্ন, বাংলা ইংরেজি ভাষা দুটি যে বর্গের অন্তর্গত তা হলো ক সমন্বয়ী বর্গ, খ অত্যান্বয়ী বর্গ, গ মুক্তান্বয়ী বর্গ, ঘ অনন্বয়ী বর্গ। সঠিক উত্তর সমন্বয়ী বর্গ। সংস্কৃত, লাতিন, আরবি ভাষাগুলি যে বর্গের অন্তর্গত তা হলো ক মুক্তান্বয়ী বর্গ, খ সমন্বয়ী বর্গ, গ অনন্বয়ী বর্গ, ঘ অত্যান্বয়ী বর্গ। সঠিক উত্তর হলো খ সমন্বয়ী বর্গ। এই ছিল তোমাদের বিশ্বের ভাষা ও ভাষা পরিবার নিয়ে প্রথম ক্লাস। সে প্রথম ক্লাসের আলোচনা এখানেই শেষ হলো। চলো আজকের ক্লাস এই পর্যন্তই। তোমাদের দিন শুভ হোক। গুড বাই।